আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে। এখন দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকে স্যাটেলাইট ও উড়োজাহাজের বিষয়ে দুটি এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য একটি সম্মতিপত্র সই হবে। এর আগে সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানকার আনুষ্ঠানিকতা শেষে নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ফ্রান্সের এই প্রেসিডেন্ট। দর্শক, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে চলছে বাংলাদেশ ও ফ্রান্সের সরকার প্রধানদের যৌথ সংবাদ সম্মেলন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফ্রান্সের মধ্যে এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা উভয়ই আশাবাদী। বিগত 1.5 দশক ধরে বাংলাদেশে চলমান সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা, উন্নয়ন এবং সুশাসন এই নতুন সম্পর্কের মূল ভিত্তি। ফ্রান্স সরকার বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে সন্তোষী প্রকাশ করেছেন। বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় ধারাবাহিকতার অগ্রযাত্রায় ফ্রান্স সরকার আস্থার কথা দৃঢ়তার সাথে উদ্ধৃত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার মাধ্যমে রূপকল্প 2041 বাস্তবায়নে বাংলাদেশের জনগণ এবং সরকারের পাশে থাকার প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন। এজন্য আমি রাষ্ট্রপতি ম্যাক্রোর নেতৃত্বে ফ্রান্স সরকার এবং ফ্রান্সের জনগণের প্রতি বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি ম্যাক্রোর এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এই প্রেক্ষিতে আমরা কিছু সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছি। বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ফ্রান্স আমাদের অবকাঠামোগত উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আমাদের নিশ্চিত করেছেন। পাশাপাশি বাংলাদেশের কৌশলগত সুরক্ষা অবকাঠামো বিনির্মাণে উন্নত বিশেষায়িত কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ও ফ্রান্সের নেতৃস্থানীয় দায়িত্বশীল ভূমিকা বাংলাদেশে ও ফ্রান্সে নেতৃস্থানীয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ফ্রান্সের অগ্রণী ভূমিকাকে আমরা স্বাগত জানাই এবং এই লক্ষ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোর নেতৃত্বে একটি টেকসই তহবিল গঠনে ফ্রান্সের আহ্বানকে আমরা সাধুবাদ জানিয়েছি। এছাড়াও ফ্রান্সের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, ভাষা বিনিময়ের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই সফরের সামগ্রিক বিষয়ে একটি যৌথ বিবৃতি খুব শীঘ্র প্রকাশ করা হবে এবং দুই দেশের সরকারের দায়িত্বশীল পর্যায় হতে আপনাদের আরও বিস্তারিত অবহিত করা হবে। আমি পরিশেষে ফ্রান্স সরকার ফরাসি জনগণের প্রতি আমার শুভেচ্ছা জানাই এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সে 1971 সালে ফ্রান্সের যে সহযোগিতা, আন্দ্রে মালরোর কথা বাংলাদেশের প্রতিটি মানুষই জানেন যে তিনি কিভাবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। কাজে সেটা সবসময় আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কাজে আমাদের দুই দেশের বন্ধুত্ব আরও অটুট হোক, সেটাই আমাদের কামনা। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি সবসময় আমি ফ্রান্সের সহযোগিতা পেয়েছি। কাজে আপনাদের সবাইকে আবারও ফ্রান্সের সকল ডেলিগেশন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ ফ্রান্স মৈত্রী দীর্ঘজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। Thank you, Her Excellency, Honorable Prime Minister. May I have the honor to request His Excellency, Honorable President of the Republic of France, to kindly deliver his statement. Merci beaucoup. Merci, Madame la Première ministre.
Je vais vous faire donner quand même. Oh my God. You're so kind. No, no. My pleasure. I was just collecting. I do prefer you understand what I say. Madame la Première ministre, merci beaucoup pour vos mots et votre accueil. Je souhaite vous remercier pour cette invitation à effectuer en effet une visite au Bangladesh et pour votre accueil chaleureux. Et vous avez terminé votre propos en citant André Malraux. Il est sans doute celui qui, à l'époque contemporaine, a scellé cette relation autour de la guerre de libération de 1971 par son engagement, ses mots, par sa volonté d'accompagner ce mouvement populaire que votre père a porté et a su bâtir. Il a, je crois, scellé une amitié indéfectible entre nos deux peuples autour de l'indépendance, de l'attachement à nos valeurs et de l'amour de la liberté. Je suis très honoré, 33 ans après la dernière visite d'un président français, celle de François Mitterrand, d'être à vos côtés aujourd'hui. Et en effet, depuis ce combat de 1971, nous partageons le même attachement aux valeurs démocratiques, à l'état de droit et aux droits de l'homme, éthiques sans lesquelles il ne saurait y avoir de développement durable. J'ai eu l'immense honneur ce matin, aux côtés de votre sœur et de votre neveu, de visiter la maison familiale et de pouvoir rendre hommage au rôle de votre père et à cette histoire aussi tragique, mais qui a permis à la nation d'être libre et indépendante. Et au fond, c'est autour de cette volonté d'indépendance et de stabilité qu'est scellée aujourd'hui la relation entre nos deux pays et notre communauté de vue stratégique. En effet, nous avons une volonté commune de préserver l'indépendance de nos pays, de ne céder à aucune pression extérieure et, malgré les conflits en cours, au fond, de garder la liberté qui va avec la souveraineté. Je défends, vous le savez, cette troisième voie dans l'Indo-Pacifique fondée sur le respect de la souveraineté et l'autonomie stratégique de nos partenaires. C'est, je crois, cette voie aussi qui vous anime et cette volonté de préserver l'Indo-Pacifique et plus particulièrement la région de l'océan Indien de toutes les tensions géopolitiques. Et au moment où la Russie mène une guerre de conquête impérialiste en Europe, il est ainsi plus que jamais de notre responsabilité de continuer à construire des partenariats avec nos amis de longue date et de proposer des alternatives durables. C'est le chemin que nous voulons emprunter avec le Bangladesh. Vous avez montré à de nombreuses reprises votre exceptionnel engagement pour la paix. Je veux saluer d'ailleurs l'engagement de vos troupes à travers le monde aux opérations de maintien de la paix des Nations Unies, en particulier en Afrique. Cette générosité d'ailleurs pour la stabilité s'étend également à vos voisins avec l'accueil de plus d'1 million de réfugiés Rohingyas. Et je sais ce que cela représente et je veux vous remercier aussi de cet engagement. Je le disais, donc, nous avons une communauté de vue, une volonté de préserver les équilibres, en particulier de votre région, et c'est autour de cela que se scelle, que se construit, que se noue l'accord entre nos deux pays. Alors, vous avez eu, Madame la Première ministre, l'amitié à l'instant de rappeler le sommet que nous avons organisé en juin dernier à Paris, et une des traductions concrètes en matière d'investissement solidaire et de climat est en effet le fait que le Bangladesh a décidé de rejoindre notre initiative pour le pacte de Paris pour les peuples et la planète. Avec un principe simple, c'est qu'aucun pays ne doit choisir entre la lutte contre la pauvreté et le combat pour le climat et la biodiversité. C'est un engagement important qui bâtit un nouveau consensus international et qui va nous permettre d'aller encore plus vite et plus fort ensemble sur cet agenda. La France a multiplié par 3 l'engagement de l'Agence française de développement depuis 2019 au Bangladesh. Et ce sont plus d'1 milliard d'euros de projets qui sont en cours de préparation pour les 3 années à venir, s'ajoutant aux près de 2 milliards d'euros déjà réalisés.
C'est un engagement sans précédent qui est en ligne avec cet agenda et qui va permettre d'accompagner votre développement économique, votre stratégie de lutte contre la pauvreté et votre stratégie de transition énergétique et climatique. En effet, votre géographie vous rend particulièrement vulnérable aux phénomènes de montée des eaux, auxquels s'ajoutent des événements climatiques extrêmes comme les cyclones, un effacement du rythme des 6 saisons, si particulière au Bangladesh, et un prolongement de la mousson. Ce défi environnemental vous a conduit à développer une expertise inédite en matière d'adaptation au changement climatique, et notre souhait est de pouvoir bâtir, à travers en particulier certains projets signés aujourd'hui, de nouvelles coopérations en la matière. Nous avons d'ores et déjà commencé à mettre en place des filets de sécurité, en créant des prêts résilients au choc climatique et en travaillant étroitement avec les assurances à travers l'initiative dite Global Shield. Mais nous devrons aller plus loin, mobiliser de nouveaux financements, y compris en débloquant de nouveaux outils fiscaux, comme la France y est déjà engagée, avec la taxe sur les transactions financières et celle sur les billets d'avion. Nous avons discuté longuement aujourd'hui des forêts et des mangroves. Et je sais votre engagement très concret en la matière, vous savez aussi le mien. Vous abritez une des plus importantes mangroves au monde avec les exceptionnels Sundarban. Il existe un immense potentiel de coopération en la matière. Et sur la base des pactes de préservation, Conservation Package, que nous avons bâtis depuis le sommet de Libreville, notre souhait est de pouvoir avancer d'ailleurs sur ce sujet et consolider le financement international en soutien aux initiatives de préservation de vos mangroves qui jouent un rôle essentiel à la fois pour la stabilité de votre pays, la lutte pour la préservation de la biodiversité, permettant de maintenir aussi des puits de carbone existants. Et avec ce feu, vous le voyez donc, en matière de lutte contre la pauvreté et de climat, nous avons une déclinaison très concrète de l'agenda de Paris de juin dernier et de ce pacte de Paris pour les peuples et la planète. C'est le même agenda que nous allons poursuivre en matière de souveraineté alimentaire. Nous appuyons votre agenda et le Bangladesh sera convié au sommet de la coalition pour les cantines scolaires que nous organiserons en octobre prochain à Paris, qui permettra de poursuivre l'engagement que nous avons pris aux côtés de plus de 80 autres États à fournir à chaque enfant un repas scolaire par jour. Vous avez d'ailleurs anticipé vous-même, Madame la Première ministre, ce type d'initiative avec le programme mis en place il y a plusieurs années en faveur des enfants scolarisés dans votre pays. Je veux ici aussi saluer sur cet agenda de justice, qu'elle soit sociale ou climatique, l'engagement qui a été le vôtre durant la dernière décennie. En effet, 10 ans après le tragique effondrement du Rana Plaza, le millier de victimes parmi les travailleurs du textile, vous avez pris des mesures pour améliorer la sécurité des travailleurs. À titre d'illustration, ce sont plus de 4000 usines textiles qui ont été inspectées, plus de 800 qui ont été fermées pour tenir vos engagements. Ces efforts menés de concert avec les partenaires sociaux, en collaboration avec l'Organisation internationale du travail, notamment pour le déploiement d'un fonds visant à garantir une protection exemplaire aux travailleurs. Et plusieurs marques internationales de textiles, y compris françaises, se sont déjà mobilisées et apportent volontairement leur contribution. De notre côté, vous le savez, nous avons demandé aux entreprises de se conformer à un devoir de vigilance qui a accompagné cet effort. Enfin, pour accompagner votre agenda de développement, de stabilité du Bangladesh, nous souhaitons faire davantage. Et au-delà des investissements et de l'accroissement de l'exposition de l'Agence française de développement, nous voulons contribuer à l'émergence du Smart Bangladesh que vous appelez de vos vœux. Et c'est pourquoi nous avons évoqué longuement aujourd'hui et signé plusieurs textes importants. Nous ferons davantage dans le domaine des transports et je vous remercie pour le choix de confiance pour l'aéronautique européenne et l'engagement sur ces 10 à 350 d'Airbus est un point important. De l'espace, la France ayant déjà été à l'origine du premier satellite Bangladesh et l'engagement qui est fait en matière satellite est là aussi un point important. De l'énergie, de la défense, mais aussi de la culture, de l'enseignement et du patrimoine. J'ai eu la chance hier de rencontrer plusieurs artistes et nous souhaitons encore développer davantage notre coopération en la matière et vous pouvez compter sur la France pour poursuivre ce chemin. Voilà, mesdames et messieurs, ce que je souhaitais dire après nos échanges ce matin.
je voulais, Madame la Première ministre, vous dire que la France restera fidèle à son histoire pour bâtir une nouvelle page que nous aurons ensemble. Un attachement à l'indépendance de votre nation, au courage de votre peuple et, au fond, une ligne que vous suivez, que vous défendez. Une ligne exigeante qui ne cède à aucune pression et qui préserve la stabilité de votre région. Une ligne exigeante aussi qui bâtit un chemin de prospérité pour votre pays, améliore la situation climatique et de biodiversité et vise aussi à lutter contre tous les extrémismes qui peuvent menacer la sécurité. Vous menez cet agenda avec courage et détermination. Sachez que vous avez le soutien de la France et que votre peuple a le soutien du peuple français. Je vous remercie. Thank you, His Excellency, Honorable President. Now, may I request Her Excellency Sheikh Hasina, Honorable Prime Minister of Bangladesh, to kindly hand over the gift to His Excellency Emmanuel Macron, Honorable President of the Republic of France. So this one, the first one, so he was in jail. He was born when he was in jail. This is China. He visited China in 1952. So the friends one. This. Thank you. Thank you. With this, we end our program here. Thank you all. দর্শক দেখছিলেন বাংলাদেশ ও ফ্রান্সের সরকার প্রধানের যৌথ সংবাদ সম্মেলনের অংশবিশেষ। এর আগে ঢাকা সফরের দ্বিতীয় দিনের প্রথম কর্মসূচি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। পরে জাদুঘরে সংরক্ষিত পরিদর্শন বইও স্বাক্ষর করেন ম্যাক্রো। এ সময় বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন। এবার অন্যান্য প্রসঙ্গ। সহকর্মী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী পিটিয়ে নানা সময়ে আলোচিত ছিলেন পুলিশের রমনা জোনের এডিসি হারুনুর রশিদ। শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে পিটিয়ে আবার আলোচনায় তিনি। তবে এবার শাস্তির মুখে পড়তে হয়েছে এই পুলিশ কর্মকর্তাকে। ঘটনার পর তাকে রমনা থেকে প্রত্যাহার করে এপিবিএনে বদলি করা হয়েছে। তার শাস্তির দাবি তুলেছে ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এদিকে গুরুতর আহত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন আহত ছাত্রলীগ নেতারা। ঘটনার সাথে জড়িত শাস্তি নিশ্চিত চায় পরিবার। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, আহত ছাত্রলীগের দু নেতা চিকিৎসাধীন রয়েছেন, তাদের শারীরিক অবস্থা এখন কেমন এবং এ বিষয়ে ছাত্রলীগের কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনাকে জানিয়ে রেখি যে কেন্দ্রীয় ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক আনার হোসেন নাইম এবং বিজ্ঞান প্রযুক্তি বিষয়ের সম্পাদক যে মৌলের উপর যে
এডিসি হারুন যে থানায় নিজে অমানবিক নির্যাতন করছে তার প্রতিবাদে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এই টিএসসিতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বিক্ষোভ করছেন। তারা যেটি দাবি করছেন যে এই ঘটনার সাথে আসলে এডিসি হারুন সহ অন্যান্য যারা জড়িত আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমি যদি আপনাকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার কথা বলে রাখি, এই মুহূর্তে কিন্তু নাঈম ভর্তি আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা কিন্তু সকালে সেখানে গিয়েছিলাম, নাঈমের পরিবারের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন তার যে বর্তমান স্বাস্থ্যের অবস্থা তিনি কিন্তু এখনো ভালো করে কথা বলতে পারেন না। পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে আজকে ডাক্তার সকালে তার সিটি স্ক্যান সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, সেই রিপোর্টগুলো আসার পর তার যে চিকিৎসার পরবর্তী বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। আর এখন বলা যায় তার অবস্থা অনেকটাই গুরুতর। আর তার যে আরেকজন যে শিক্ষার্থী রয়েছে শরীফ আহমেদ মুবিন, শরীফ আহমেদ যে মুবিন অত্যাচার করেছে এবং এই অমানসিক অত্যাচার করে তাকে শরীফ আহমেদ যে মুবিন রয়েছে তিনটি হসপিটাল তাকে গড়িয়ে শেষ পর্যন্ত পিজিতে ভর্তি করা হয়েছে। আমরা তার এই অসভ্য হারণের বিচার চাই। অসভ্য হারণের শুধু প্রত্যাহার করলে হবে না, বর্তমানে প্রত্যাহারকে ক্রেডিট হিসেবে নিয়েছে তারা মনে করে যে যখন মেরেছে তখন সে নাকি বলেছে যে আমাকে সর্বোচ্চ কি করবে, হয়তো প্রত্যাহার করবে, এটা আমার আরো ভালো হবে। অতএব এই যে সংস্কার শুরুতে যখন প্রত্যাহার দেওয়া হয়েছিল এটা একটি অপমানজনক শাস্তি ছিল তাদের জন্য, শিক্ষিত মানুষ বাংলাদেশের সেরা নাগরিক, কিন্তু এখন তারা ক্রেডিট হিসেবে নিয়েছে। তাদের প্রত্যাহার করলে হবে না, তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে জেলে ভরতে হবে। এই আশাবাদটুকু সরকারের কাছে রেখে আমি শেষ করছি। আপনাকে যারা রেখেছি তারা যে এখানকে দাবি করছেন যে ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। আর বলে রাখি এর মধ্যে কিন্তু এডিসি হারুনকে কিন্তু বদলি করা হয়েছে, কিন্তু তাদের যে বসে শুধু বদলিতে সীমাবদ্ধ থাকলে হবে না, তাকে স্থায়ীভাবে চাকরি থেকে চাকরিচ্যুত করা এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা। এছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু সেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন, বিক্ষোভ করবেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন বিলাল হোসেন। থামছেই না ডেঙ্গুতে আক্রান্ত আর মৃতের সংখ্যা, 730 জনে পৌঁছেছে মোট মৃত্যু। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্থানীয় হাসপাতাল ঘুরে ঢাকা আসছেন অনেক রোগী। নোয়াখালী ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে এখনো কিছু শয্যা ফাঁকা থাকলেও অন্য হাসপাতালগুলোতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চাপ রয়েছে। চিকিৎসকরা বলছেন লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের কাছে যেতে হবে এবং মশা যেন না কামড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, মরক্কোয় সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে ভূমিকম্পে নিখোঁজদের সন্ধানে তল্লাশি। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাবে শূন্য হাতেই ধ্বংসস্তূপে নামছে স্থানীয় বাসিন্দারা। ভারী পাথর গড়িয়ে রাস্তাঘাট আটকে যাওয়ায় বেগ পেতে হচ্ছে উদ্ধার কার্যক্রমে। এখন পর্যন্ত 2122 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরও 2421 জনের বেশি মানুষ। আহতদের অনেকের অবস্থাই সংকটাপন্ন। তীব্র খাবার ও পানির সংকটে ভুগছেন বাসিন্দারা। তাদের সহযোগিতা পৌঁছে দিতে দিনরাত কাজ করছে সেনাবাহিনী। দুর্গত এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়াও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।